আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং আগামী নির্বাচন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সাইফ মুস্তাফিজ এবং রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জাহিদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। গত কয়েকদিন ধরেই একটি বিষয় নিয়ে আলোচনা, যেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সর্বশেষ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং আগামী নির্বাচন, সবকিছু নিয়ে আলোচনা চলছে। আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টি? ধন্যবাদ আপনাকে। গতকাল রাতে যখন নির্বাচন কমিশন তার নিবন্ধন স্থগিত ঘোষণা করেছে, তাতে আমরা এটা বলতে পারি জাস্ট একটা ম্যাথামেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি আছে আওয়ামী লীগের নির্বাচনের অংশ নেওয়ার, ওটা শেষ হয়ে গেছে এভাবে বলা যেতে পারে। ওটা ধরে নিয়ে আমরা কথা বলবো কি হতে যাচ্ছে। কিন্তু কেন আমি বলছি সম্ভাবনাটা খুবই স্ট্যাটিস্টিক্যাল, মানে এখন হিসেবটা এরকম দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার হবে, আইসিটিতে যেহেতু সংশোধন করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে সংগঠনেরও বিচার যেহেতু করা যাবে, আমরা ধারণা করব তার বিরুদ্ধে একটা মামলা হবে। সেই মামলার এরপর তদন্ত হবে, তদন্ত হয়ে সেটার চার্জশিট হবে, শুনানি হবে। আমরা খেয়াল করি শেখ হাসিনার তদন্ত শেষ করে জমা মাত্র দেয়া হলো, সো এতগুলো মাস লাগতে পারে। তারপর হিয়ারিং হবে। এখন আরও প্রশ্ন আছে, আওয়ামী লীগ কি কন্টেস্ট করবে এই মামলা? যদি কন্টেস্ট নাও করে সরকার আইনজীবী দেবে। এসব করতে করতে এটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার। এর মধ্যে তো সরকারের ইভেন জুন যে সময়সীমা, সর্বোচ্চ সীমা, ওই সীমার এখন আর 1 বছর বাকি। 1 বছরের মধ্যে এই প্রসেস শেষ হচ্ছে না। তাই যদি হয়ে থাকে, তাহলে ওটা যদি বিচারাধীন থাকে এবং এই এক্সিকিউটিভ অর্ডার থাকে, আওয়ামী লীগ তো আসলে আর নির্বাচনে অংশ নিতে পারছে না তার মার্কায়। আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র হিসাবে পারতে পারে। পাকিস্তানে যেমন হয়েছে, পিটিআইকে যখন নিষিদ্ধ করা হলো, তার মার্কা নিষেধ করা হলো, তখন তারা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে ইভেন তারা সর্বোচ্চ সংখ্যক এমপি হয়েছে, কিন্তু ক্ষমতাসীনদের চাইতে বেশি সিটটা তারা পেয়েছিল। তাহলে ধরে নিতে পারে আওয়ামী লীগ নেই। সো আগামী নির্বাচনটা আওয়ামী লীগ বিহীন হচ্ছে। যদি নির্বাচনটা জুনের মধ্যে হয়। যদির আশঙ্কা করছেন কেন? জুনে শোনা যাচ্ছে, কান পাতলেই নানান কথা শোনা যায়, এবং সরকারের সময় থাকলে আমরা এই আলোচনা করব। সরকারের কিছু আচরণ, কিছু স্টেপস দেখে মনে হতে পারে সরকারের অন্তত একটা অংশ এই ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, সেটা আছে। তো যাই হোক, জুনের মধ্যে যদি হয় তাহলে আওয়ামী লীগ থাকছে না। এখন খুব স্বাভাবিকভাবে এই হিসাব নিকাশ আসবে, আওয়ামী লীগ যদি না থাকে তারা কি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবে? তারা কি যথেষ্ট ক্যান্ডিডেট পাবে নির্বাচন করার জন্য? যদি করেও তাদের হয়ে কর্মীরা কি মাঠে থাকবেন? স্বতন্ত্র হলেও মানুষ কিন্তু চেনে উনি আওয়ামী লীগ, এভাবে কিন্তু চেনে ব্যক্তিগতভাবে। আর যদি না হয়ে থাকে, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? এইসব হিসেব নিকেশ আছে। এনসিপি চেষ্টা করবে তার জায়গায় নিতে, জামায়াত চিন্তা করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ যদি তার মার্কায় ভোট করতে পারত এবং যদি ফেয়ারলি ভোট হবে, কিন্তু আওয়ামী লীগ যদি মাঠে ঠিকঠাক মতো তার ক্যাম্পেইন করে নির্বাচন করতে পারে, ইভেন অনেক দুর্বল ক্যান্ডিডেট দিয়েও তারা জামাতের চাইতে বেটার রেজাল্ট করত। কারণ জামাতের ভোট আমি এখনও 7-8% সর্বোচ্চ বলে মনে করি, 10% ভোট গেছে মনে করি। আর আওয়ামী লীগের ভোট এখনো কমপক্ষে 20% আছে, এবং বেশ কিছু পকেটস আছে যেখানে আওয়ামী লীগ কিছু সিট পাবে এখনো। ফলে আওয়ামী লীগ না থাকাতে জামাতের একটা বেনিফিট হয়েছে, সে যদি 10-12 সিটও পায়, সে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা আছে। এখানে সাইফ আছে, আমি জানি না যে সাইফরা কতটা সিট পেতে পারে। আমার মনে হয় না তারা জামাতের চেয়ে বেশি সিট পাবে, বলতে পারবে আমাদেরকে, কিন্তু এটা আমার অ্যানালিসিস হচ্ছে। সো ফলে আওয়ামী লীগ না থাকায় এভাবে জামায়াত দ্বিতীয় সর্বোচ্চ, সে যদি আরও ইসলামিস্টদেরকে সাথে নেয়, তার সিট আরও বাড়তে পারে, সে দ্বিতীয় সর্বোচ্চ হতে পারে এবং বিরোধী দল হিসাবে সংসদে আবির্ভূত হতে পারে, তার বেনিফিট এখানে। এদিকে আবার আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে, স্বতন্ত্ররাও না থাকে, ভোটের আবার একটা বড় অংশ বিএনপির দিকে যাবে আমি মনে করি। কারণ তারা জামাতে ভোট দেবে এটা খুব বেশি সহজ না, যদিও হয়েছে। আমরা একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল বলি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ঠেকানোর জন্য যখন বিজেপি নেমেছে, তৃণমূল কংগ্রেসের সাথে যেহেতু বামদের খুবই সমস্যা আছে, একটা স্ট্যাটিস্টিক্স আপনি যদি নেন দেখবেন, তৃণমূলের ভোটের পর বিজেপির যত পার্সেন্ট ভোট বাড়ছে, সিপিআই ঠিক তত পার্সেন্ট কমছে। মানে ওরা বামরা বিজেপিকেও ভোট দিয়েছে। সুতরাং বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে জামাতকে আওয়ামী লীগের ভোটাররা ভোট দেবে কিনা এটা আলোচনা হতে পারে। তবে আমি ধারণা করি এনসিপি আওয়ামী লীগের ভোট পাবে না। কারণ হচ্ছে এই মুভমেন্ট সবাই ছিল, বিএনপি ছিল, জামায়াত ছিল, সাধারণ মানুষ ছিল, যারা এখন এনসিপি করছে, কিন্তু তারা সামনে আছেন। শেখ হাসিনার যত অডিও ফাঁস হয় দেখবেন, তার ভয়ঙ্কর ক্ষুব্ধতা ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়ক,
এমনকি আমি ধারণা করি উনি সার্জিসের বিয়েকে ইন্ডিকেট করে একবার একটা ভিডিওতে বলছেন যাদের কেউ কেউ বিয়ে করছে তাদের শ্বশুর বাড়ির খবর নাও। তো ফলে আওয়ামী লীগের এনসিপির ওপরে ক্ষোভ আছে, আওয়ামী লীগের ভোট এনসিপিও চেষ্টা করবে ওই জায়গা থেকে ভোটগুলো নিয়ে আসার জন্য। আর আরেকটা জিনিস আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট, সেটা হচ্ছে আওয়ামী লীগ না আসায় আওয়ামী লীগের তুলনামূলকভাবে কম অপরাধী, তুলনামূলকভাবে কি বলবো, ওই যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ বলছে, রিফাইন্ড লোক যদি থাকে তাদেরকেও কেউ কেউ দলে এনে নির্বাচন করানোর চেষ্টা করবে কিনা সেটাও একটা নতুন বাস্তবতা। সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা জানি রুহুল কবির রিজভী বলেছিলেন যে কিন্তু আমার যাদের কাছে ক্লিন মনে ইমেজ হয়- আছেন তারা যোগ দিতে পারেন। আমার কাছে মনে হয় আওয়ামী লীগের কিছু লোকের যে ক্লিন ইমেজ নেই তা না, বা সরাসরি অপরাধের সাথে জড়িত ছিলেন সেটা নাও হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নামটা এমন হয়েছে, ইট উইল বি আ পলিটিক্যাল ব্লান্ডার। আমার মনে আছে নিশ্চয়ই, তখন এনসিপি হয় না, জাতীয় নাগরিক কমিটি তখন ছিল, কিছু কমিশনারকে নিয়ে একটা সম্মেলন মতো হয়েছিল, যেখানে তাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে কাজ করানো এবং তাদের কাছে দল তৈরির ক্ষেত্রে সাহায্য চাওয়া হয়েছিল এবং এটার মারাত্মক রিয়াকশন হয়েছে। সুতরাং আমার মনে হয় না এটা খুব ওয়াইজ ডিসিশন হবে বা তারা করতে পেরে উঠবে, কিন্তু এই চেষ্টা হবে, দলগুলো এখন এইসব হিসেব নিকাশ শুরু করবে। জি, সাইফের কাছে আসতে চাই। জাহিদ ভাই বলছিলেন বেশ কিছু, বিশেষ করে এনসিপি নিয়ে কথা বলছিলেন, যে আপনারা কি হিসাব নিকাশ করছেন আসলে? জি, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো গোপন হিসাব বলবে না, অন্তত প্রকাশ্যটা। ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন তাকে তাদের ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আসলে আমরা সবে আমাদের 2 মাস হয়েছে আমাদের একটি রাজনৈতিক দল। আমরা আসলে অবশ্যই নির্বাচন কেন্দ্রিক আমাদের চিন্তা ভাবনা আছে এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু কত আসন কত কি ওইটা আমরা আসলে এখনই হিসাব নিকেশে যাচ্ছি না। আমরা আসলে আমাদের কাজটাই মনোযোগ দিয়েছি। আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, দেশ গড়ার যে লক্ষ্যে আমরা যে চিন্তাগুলো করেছি তরুণ সমাজরা মিলে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে পূরণ করতে চাই। এর জন্য যে আমার আসলে ক্ষমতা পেতে হবে তা কিন্তু না। ক্ষমতায় যাওয়া ছাড়াও একটা রাজনৈতিক দল নতুনভাবে নতুন বাস্তবতায় কী কী কাজ করতে পারে এইটা আমরা জনগণকে উপহার দিতে চাই। সেক্ষেত্রে জনগণ যদি মনে করে যে আমাদেরকে তারা ক্ষমতায় দেখতে চায় বা আমাদের একটা আসনে দিতে চায়, সেটাতে আমরা খুশি। বরং কিন্তু আমরা আমাদের কাজটা চালিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমরা আসন পাই বা না পাই ওইটা আসলে আমাদের কাছে ম্যাটার করে না। যেই জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, সেই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে চাই। তবে ভাইয়ের যে মানে একটা কথা তিনি বললেন যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, আমার মনে হয় যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক অবশ্যই ছিল, তাদের একটা কোর সাপোর্টার বেস ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে তাদের যে কার্যক্রম, যে সাপোর্টার গ্রুপ কমেছে। এবং আপনি যদি দেখেন এইবারই যে 7 জানুয়ারির যে ইলেকশনটা হলো, সেখানে কিন্তু ভোটকাস্ট 7%-এর উপরে কিন্তু হয়নি। তো আওয়ামী লীগের যদি এত বড় ভোট ব্যাংক থাকে, তারা তো তাহলে অ্যাটলিস্ট ভোট দিতে যাবে। সেই ভোট ব্যাংকটা কিন্তু আমার যেটা আমি ফিল করি, এবং আমার পরিচিত তো অনেক ক্যাম্পাস লাইফ আমি দেখেছি যারা আওয়ামী লীগ করতো, বা আমি আমার ফ্রেন্ডদের কোনো ফ্যামিলি মেম্বার যাদের দেখেছি, তারা কিন্তু এই অ্যাটলিস্ট জুলাইয়ের পরে তাদের আর কোনো রকম মানে আওয়ামী লীগের প্রতি সেই ভালোবাসা বা সেই প্রীতিটা নাই। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকের আশঙ্কা সবাই করছে এবং একটা ইকুয়েশন দাঁড় করাচ্ছে, মানে যে কারণেই হচ্ছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধকরণের জন্য কিন্তু আবার ছাত্র জনতার রাস্তায় নামতে হলো, যেখানে কিন্তু বড় যে রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কনসেনসাসের ভিত্তিতেই কিন্তু এই নিষিদ্ধকরণটা বা বিচারিক প্রক্রিয়াটা কিন্তু যেতে পারতো। তারা কিন্তু একবারও তাদের স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার করেনি যে হ্যাঁ আচ্ছা দেখছি, জনগণ দেখতে পারে, আমরা তো 3 মাস আগে লিখিত দিয়েছি, এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাদের যে একটা স্ট্রং বয়ান, ইয়েস নোতে যে আনসার, সেটা কিন্তু তারা দিচ্ছে না। কেন? কারণ তাদের একটা ইকুয়েশন আছে যে ওই আওয়ামী লীগের ভোট ব্যাংকটা তো আমরা পেতে পারি, কারণ এনসিপি জীবনও পারবে না, আমরাও সেই ভোট ব্যাংক চাইও না। যে যারা এই দোসরদেরকে এতদিন ধরে লাই দিয়ে এতদিন ধরে পেলেছে পুষেছে, সেই ভোট ব্যাংক আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের জন্য দরকার নেই। কিন্তু নতুন যারা ভোটার আছেন তাদের কি আপনারা টানতে চান না? হ্যাঁ, আমরা তো বাংলাদেশের পন্থী যে মানুষগুলো আছে সবার ভোটটাই আমরা চাই। এখন তারা আমাদের কাজ দেখে, তারা আমাদের ভিশন দেখে, তারা আমাদের চিন্তাভাবনা দেখে যদি তারা আমাদের সাপোর্ট করতে চায় অবশ্যই করবে। কিন্তু এরকম মানে বাংলাদেশের বিপক্ষের কোনো শক্তি, দিল্লির শক্তি বা পিন্ডির শক্তি, এরকম কোনো শক্তিকে নিয়ে এখন তো আমরা কার্যত আওয়ামী লীগ নেই, জি কার্যত মানে অফিসিয়ালি আওয়ামী লীগের কোনো অবস্থানই নেই। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সেটিও সময়, যেটি অবস্থা সেটি মনে হয় না আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, কারণ যেহেতু একটি প্রক্রিয়া আছে, বিচারিক প্রক্রিয়া, সে করতে পারবে না। কিন্তু এই যে ভাই যে বিষয়টা উল্লেখ করলেন যে তাদের অনেক নেতাকর্মী আছে যাদেরকে অনেকে দলে টানার চেষ্টা করছে, এবং এটা ওনারা সব দলেই কোনো না কোনোভাবে ঢুকতে যাচ্ছে, টাকা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক। কিন্তু আমরা যখনই, যদি আমাদের ক্ষেত্রে সেটা হয়, আমরা দ্রুত সেটা ব্যবস্থা নিচ্ছি, এবং আওয়ামী লীগের ক্ষেত্রে আসলে কোনো ছাড় আমরা দিচ্ছি না। বিএনপি যেমন রুহুল কবির রিজভী সাহেব যেরকম বলছে না কিছু ভালো
আওয়ামী লীগ যারা ক্লিন আছেন। ইমেজের আসতে পারে, আমরা মনে করি না যে আওয়ামী লীগ আসলে ক্লিন ইমেজের কেউ আছে। সো এইটা আসলে তারা প্রত্যেকেই ওইভাবেই ধারণ করেছে। আমি যেটি বলছিলাম যে একে অপরকে আপনারা সাপোর্টটা দিয়ে আপনার গিয়েছে। তরুণ একটি প্রজন্ম তো আছেই ভোটার হিসেবে, সেই নতুন প্রজন্মকে কি আপনারা চান না যে আসলে সে যে দলেরই হোক যে এনসিপির দিকে আকৃষ্ট হবে, এনসিপিকেই সমর্থন করবে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো অবশ্যই চাই, আমাদের তরুণ থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ যারা আছে আমরা প্রত্যেকেই চাই। একটা সমাজ গঠন করতে কিন্তু প্রত্যেকের ভূমিকাই দরকার, শুধুমাত্র তরুণ দিয়ে কিন্তু দেশ গঠন হবে না। যারা সিনিয়র আছেন তাদের এক্সপিরিয়েন্স, তাদের এতদিনের স্কিল, সেগুলো কিন্তু আমাদের লাগবে। এখানে শুধু আমরা এনসিপি যে শুধুমাত্র তরুণদের দল তা কিন্তু নয়, বাংলাদেশের যত শ্রেণী পেশার মানুষ আছে, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের জন্য আমরা এনসিপি একটা নতুন রাজনৈতিক দল অভিজ্ঞতার সমন্বয় একটি নতুন চিন্তা ভাবনা করছেন। আমি জাহিদ ভাইয়ের কাছে আসতে চাই, বিচার নিয়ে বলতে চাই, বিশেষ করে আওয়ামী লীগের বিচার বিষয়টি। আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে গণহত্যা নিয়ে একটি কথা বলেছেন গতকাল, তাজুল ইসলাম বলেছেন যে এটি গণহত্যার সংজ্ঞায়িত আওতায় পড়ে না, গণহত্যা বলে হিসেবে সংজ্ঞায়িত করা যায় না, এটাকে ম্যাস কিলিং বা ম্যাসাকার বলা হচ্ছে। আপনি একটু বলবেন কি আমাদেরকে? আমরা আসলে ইংরেজি জেনোসাইড শব্দটা যে মানে করেছি গণহত্যা, এটা আসলে যে হত্যা শব্দ আছে, মানে গণহারে হত্যা করলেই গণহত্যা হয়ে যায়। আমি একটু টেকনিক্যাল, তারপর আমি একটু বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার। মানে আমরা অনেকেই হয়তো জানি না, একজন মানুষ হত্যা না করা হলেও গণহত্যা, বা গণহত্যা না বলে আমরা রাদার ইংরেজি শব্দটা বলি, জেনোসাইড হতে পারে। আবার লক্ষ লক্ষ মানুষ হত্যা করলেও জেনোসাইড নাও হতে পারে। যেমন একটা উদাহরণ দিই, হিরোশিমা নাগাসাকিতে দুটো নিউক্লিয়ার ওয়েপন ফেলার কারণে ইমিডিয়েটলি প্রায় 4 লাখ মানুষ মারা গেছেন, এবং এটার আফটার এফেক্টে অল্প সময়ের মধ্যে আরও 2-3 লাখ, মানে 7-8 লাখ মানুষ মারা গেছে ইমিডিয়েটলি। এরপর লম্বা সময়ের ক্যান্সার এগুলো বাদই দিলাম, এটা কিন্তু জেনোসাইড না। কিন্তু সার্বিয়ার হাতে সেব্রেনিৎসা ম্যাসাকারে 8,000 মানুষ মারা গিয়েছিল, ওটা একটা জেনোসাইড। কেন? আর ওই যে বললাম 8,000 না, একজনও নাও যদি মারা যায়। আমি জাতিসংঘের জেনোসাইডের ডেফিনেশনের একটা অংশ একটু সহজ বাংলায় যদি বলি, সেটা হচ্ছে এরকম। এখন যে জেনোসাইড একটা কনভেনশন হয়েছিল, সেটা অনুযায়ী বলা হচ্ছে যে 5টা কাজের যে কোনো একটা, যদি কোনো একটা নির্দিষ্ট 3-4টা শব্দ আছে, ইন্টেন্ট টু ডিস্ট্রয় ইন হোল অর ইন পার্ট, পুরোপুরি বা আংশিক সে যে ডিস্ট্রয় করতে চায়, কী ধরনের গ্রুপকে? ন্যাশনাল, এথনিক্যাল, রেশিয়াল আর রিলিজিয়াস গ্রুপ। তার মানে এটা একটা স্পেসিফিক গ্রুপকে, যার একটা স্পেসিফিক আইডেন্টিটি আছে, সেটাকে টার্গেট করে হতে হবে 5টা কাজের যে কোনো একটা। 5টা কাজ কি কি? মেম্বার অফ গ্রুপকে কিল করা, তাহলে কিলিং একটা অপশন 1 নাম্বার। 2 হচ্ছে বডিলি অথবা মেন্টাল হার্ম যদি করা। আমি একটা উদাহরণ দিই, ভারতে মুসলিমদেরকে মুসলমান হওয়ার কারণে যখন টর্চার করা হয়, তাকে চাপ দেওয়া হয়, নানা রকম হ্যারাসমেন্ট করা হয়, এটা কিন্তু জেনোসাইডের সংজ্ঞায় পড়বে। মৃত্যুর দরকার নেই যে ও মুসলিম, আর কোনো পরিচয় না, ওই পরিচয়ে তাকে আমি মানসিকভাবে টর্চার করছি। তারপরে বলা হচ্ছে কোনো একটা প্ল্যান করা যেটার মাধ্যমে তাদের ফিজিক্যাল ডিস্ট্রাকশন করা যাবে, সেটা। এমন কোনো স্টেপ নেওয়া যাতে ওই গ্রুপের জন্ম কমানো যেতে পারে। রোহিঙ্গাদের বিরুদ্ধে কিন্তু মিয়ানমার সরকার এই আইনটা করতে চেয়েছিল। রোহিঙ্গাদের জন্য একটা বিশেষ আইন, যেটা দিয়ে সে এর বেশি সন্তান নিতে পারবে না, অন্য জাতিগোষ্ঠী পারবে। এটা জেনোসাইডাল অ্যাক্ট, এটা জেনোসাইড। 4 নাম্বার, মানে যে কোনো একটা হলেই হবে। 5 হচ্ছে কোনো একটা ওই গ্রুপেরই সন্তানদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া। এরকম একটা ঘটনা ঘটেছিল, আমরা অনেকে জানি। অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনসদের শিশুদেরকে একসময় নিয়ে যাওয়া হয়েছিল। সো এই 5টা কাজের যে কোনো একটা, এর মধ্যে হত্যা হলো 1 নাম্বার, বাকি 4টা কিন্তু হত্যা না। তার মানে, এবং 5টার মধ্যে 2-3টেও না, যে কোনো একটা যদি হয়, ইটস জেনোসাইড হিসাবে, যদি আপনি প্রমাণ করতে পারেন। তো আওয়ামী লীগের সময়টা জেনোসাইড কেন না? অনেক হত্যা হয়েছে, এর আগে হয়েছে। যদিও আমি মনে করি আওয়ামী লীগের কিন্তু জেনোসাইডের কাছাকাছি একটা অপরাধ আছে, কারণ এখানে পলিটিক্যাল গ্রুপের কথা নেই। আওয়ামী লীগ কিন্তু বিশেষ করে বিএনপির বিরুদ্ধে সিস্টেম্যাটিক এই ধরনের কিছু অপরাধ করেছে, কিন্তু আমাদের সংজ্ঞার মধ্যে নাই। কিন্তু জুলাইতে যেটা হলো, ওটা আসলে কোনোভাবেই জেনোসাইড না, কারণ সে কোনো স্পেসিফিক, ওই যে কয়েকটা কথা আমি আবারও পড়ি, ন্যাশনাল, এথনিক্যাল, রেশিয়াল, রিলিজিয়াস গ্রুপ, যে শেখ হাসিনার পথে বাধা হয়েছে ও তাকেই হত্যা করেছে। উনি কিন্তু বেছে বেছে হত্যা করেনি, ও শিবির মারবো শুধু, বা ওই মুসলমান ধর্মের মারবো, ওই ধর্মের মারবো না, কোনো রকম কোনো এসব হিসেব ছিল না। সো এটা একটা ম্যাস কিলিং,
এবং এটা একটা ম্যাসাকার, এভাবেই আমরা বলবো। সো এটা জেনোসাইড। তবে একটা জিনিস বলে রাখা ভালো, ওনার এই কৃত অপরাধের মধ্যে শুধু এই সময় না, ওনার এর আগে উনি আর একটা অপরাধ করেছেন, এটাও আবার খুব সহজ অপরাধ না। এই যে হত্যা করেছেন, গুম করেছেন, যেভাবে তিনি ক্ষমতায় থাকার জন্য যেসব অস্ত্র ব্যবহার করেছেন, উনি অনেক মানবতা বিরোধী অপরাধ করেছেন, যে কারণে আমরা ওনাকে আইসিটিতে বিচার করতে পারছি। আওয়ামী লীগের সব লোককে কিন্তু আমরা আইসিটিতে বিচার করতে পারবো না। অজপাড়া গায়ে একজন 5 জন খুন করেছে, ওকে আপনি আইসিটিতে আনতে চাইলেও পারবেন না। ওটা একটা ডিফারেন্ট সংজ্ঞা আছে, রোম স্ট্যাটিউট আছে, সেটা অনুযায়ী সংজ্ঞায় পড়তে হবে। সো শেখ হাসিনা শুধু খুন করেছেন তা না, ম্যাস কিলিং করেছেন এবং মানবতা বিরোধী অপরাধ করেছেন। সে কারণে আমরা তো বলছি, জাতিসংঘ বলছে তাকে চাইলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আছে আইসিসিতেও বিচার করা যাবে। সো উনি গর্হিত অপরাধ করেছেন, কিন্তু এই শব্দটা যাতে আমরা কেয়ারফুলি ব্যবহার করি। ইনফ্যাক্ট 5 তারিখের পর থেকে যেখানে এই গণহত্যার আলাপ এসেছে, আমি তখন আমি এটার বিরুদ্ধে আমি সংজ্ঞা নিয়ে আসলে যে কোন সংজ্ঞায় পড়বে। সাইফ, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? জি, আমিও আজকে দেখেছি। তো আমার মনে হচ্ছে উনি ওনার ব্যাখ্যাটা যেটা এসেছে যে মাস কিলিং আর জেনোসাইডের মধ্যে পার্থক্যটা উনি বুঝিয়েছেন। যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে এটা আসলে কোনটা, এই বাংলা যে শব্দের অর্থটা দাঁড়ায় মাস কিলিংয়ের, তো সেটাতে সে পার্থক্য হিসেবে সে আসলে তার ব্যাখ্যাটা দিয়েছে। কিন্তু সেটাতে তো আসলে বিচারের খুব একটা প্রভাব পড়বে না। যে অপরাধের কথা বলা হচ্ছে, সেই যে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হচ্ছে, সেই এভিডেন্সগুলো কি আছে, সেই তদন্ত তো জাতিসংঘ নিজে জাতিসংঘে বলেছে। তো সেই ক্ষেত্রে মানে কি হতে পারে আসলে? মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা ওই বিচারটা করব, আমরা আমাদের জাতিকে তো একটু শিক্ষিত হয়ে উঠতে হবে। কোন শব্দের মানে জেনোসাইড কনভেনশন হয়েছিল, এটা চেঞ্জ, আবার কোনো কনভেনশনে এই ডেফিনেশন পাল্টানোর আগ পর্যন্ত এটাই ডেফিনেশন। সো আমরা একটু যাতে বুঝে উঠি। এখন উনি গণহত্যা চালান নাই, এবং কিন্তু উনি ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছেন, মানবতা বিরোধী অপরাধ। এটা আদৌ ছোট অপরাধ না, বিরাট অপরাধ, বিরাট অপরাধ। মানে গণহত্যাগুলো মানবতা বিরোধী অপরাধ, কিন্তু সব মানবতা বিরোধী অপরাধ আবার গণহত্যার সংজ্ঞায় পড়বে না। ব্যাপারটা এইরকম। এতে তার অপরাধ মোটেও লঘু হয় না, কিছু হয় না। আমরা একটু জেনে রাখা দরকার আমরা এই শব্দগুলো যখন ব্যবহার করব। না হয় কি, আমরা ধরুন যে জেনোসাইডগুলো হয়েছে, হিটলার, তুমি ইহুদি হলেই হয়েছে, আমি তোমাকে কিন্তু মেরে ফেলবো। আমাদের মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু একটা গণহত্যা হয়েছে, এটা আমার বিবেচনায় হিন্দুদের বিরুদ্ধে মূলত। ওর ক্ষমতার পথে বাধা হয়েছে মুসলিম, ওই ফ্যামিলি মুক্তিযুদ্ধে গেছে, ওকে মেরে ফেলেছে, এটা কিন্তু গণহত্যা না। কিন্তু কেউ হিন্দু এই পরিচয় যদি পাওয়া যায়, তাকে আমি মারবো, টর্চার করব। আমাদের নিশ্চয়ই মনে আছে না, ছেলে পুরুষদের কাপড় খুলে পরীক্ষার চেষ্টা করা হয়েছে হিন্দু কিনা মুসলমান। আমি বয়স্ক অনেক হিন্দু মানুষকে চিনতাম, ছোটবেলায় দেখতাম, আমি প্রথম জানতাম না, আমাদেরকে ইসলামের কলেমা শোনাতেন, সূরা শোনাতেন। আমি পরে জানলাম এটা আসলে 71-এ তারা মুখস্থ করেছিলেন, কারণ তারা এসে জিজ্ঞেস করতো, তুমি কি মুসলমান, তাহলে এই সূরা বলো, কালেমা বলো। তো ওই সময়ও একই রকম ভাবে আমাদের কিন্তু 71-এর জেনোসাইড হয়েছে, এটা হিন্দুদের উপরে হয়েছে। ওখানে একটা স্পেসিফিক রিলিজিয়াস গ্রুপকে আপনি টার্গেট করে শুধু তার ওই পরিচয়ের জন্য আপনি ওকে শেষ করে দিতে চেয়েছেন। তো এই জিনিসটা এখানে শেখ হাসিনা এটা করেননি। এখন শেখ হাসিনা ভয়ঙ্কর অপরাধ করেছে, কিন্তু আমরা এমন অপরাধ তার উপরে এনে চাপাবো না। আমি আবারও বলছি, জেনোসাইডের সঙ্গে পলিটিক্যাল গ্রুপ নাই। পলিটিক্যাল গ্রুপ যদি থাকতো, আমি মনে করি শেখ হাসিনা আবার জেনোসাইডে অ্যাকিউজড হতে পারতেন। বিএনপি এবং একটা পর্যায় পর্যন্ত জামায়াতের উপরেও কিন্তু তিনি একই ধরনের কাজ করেছেন। জাস্ট বিএনপি করে, ওকে ধরে নিয়ে যাও, ওকে টর্চার করো, ওকে খুন করো, ওকে মামলা দিয়ে হয়রানি করো, তার যেখানে মেন্টাল ট্রমা তৈরি করা, এগুলো সবই কিন্তু উনি করেছেন। জি, সাইফের কাছে আসতে চাই। নিবন্ধন নিয়ে কথা ছিল আজকে আমাদের বিষয় নিবন্ধন। যে আমরা জানি যে আপনাদের পক্ষ থেকে নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে এবং সময় চাওয়া হয়েছে। বর্তমানে কোন অবস্থায় আছে আসলে আপনাদের নিবন্ধন বা আপনাদের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রমটা একটু জানতে চাই। আসলে আমরা এখন জেলা পর্যায়গুলোতে আসলে আমাদের কমিটিগুলো গুছাচ্ছি। আমরা জেলা কমিটিগুলো খুব শীঘ্রই উইদিন 2-3 উইকসের ভিতরে আমরা আসলে ঘোষণা করতে যাচ্ছি। এবং আপনি জানেন যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করার জন্য যে ক্রাইটেরিয়া আছে আমরা সেগুলো দ্রুত চেষ্টা করছি। যেরকম জেলাগুলোতে অফিস নেওয়া, তারপরে আমাদের নিজস্ব, আমাদের এখনও অফিসিয়াল লোগো আসেনি এখনও, তো আমরা এই লোগোটা নিয়ে কাজ করছি। আমাদের গঠনতন্ত্রের কাজও প্রায় শেষের দিকে। এই সব মিলিয়ে এখন আমাদের প্রিপারেশন আমি বলতে পারি 70% ডান, 30% এখন ফিনিশিং লাইনে আছে। তো এটা খুব শীঘ্রই আসলে কাজগুলো সম্পন্ন, এবং আমরা আশা করছি যে যে সময়সীমা বেঁধে দিয়েছে তার আগেই আমরা আসলে নিবন্ধিত
নিবন্ধন হওয়ার জন্য সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে আমরা আবেদন করতে পারবো এবং আমরা আশা করছি নিবন্ধিত হয়ে যাব। জি, আমি জাহিদ ভাইয়ের কাছে আসতে চাই। আপনি যেহেতু সংস্কার কমিশনের ছিলেন, আসলে কি কি ক্রাইটেরিয়া আছে যে আসলে নিবন্ধনের জন্য কোন বিষয়গুলো দরকার, সেই ক্ষেত্রে আমরা জানতে চাই যে এনসিপি কত মানে দূর এগিয়েছে। এনসিপির জন্য এখন তারা খুবই পুরনো যেটা আছে, এখন আরপিওতে যেটা ছিল, আমি আপনার অনুষ্ঠানে আগে একদিন বলে গেছি, আমি অত্যন্ত অপছন্দ করছি সেটার ভিত্তিতে নিবন্ধন চাওয়া। খুবই টাফ এবং অপ্রয়োজনীয়। নিবন্ধন দরকার আছে, মানে মোটা দাগে একটা কিছু ক্রাইটেরিয়া থাকবে, যে কেউ চাইলেই নির্বাচনে তার মার্কা নিয়ে চলে যাবে, কয়েকশো দল হয়ে যেতে পারে, মানে 50-এর বেশি আছে, আরও 150 নাকি চাইছে, মানে 200 রাজনৈতিক দল আছে, প্রতিদিন অলমোস্ট একটা করে দল আছে। এখন টেকনিক্যালি বলছে 200 জনই নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, বিশেষ একটা আসন। তাহলে ব্যালট পেপার, হ্যাঁ, 200 জনের একটা মার্কা দিয়ে একটা ব্যালট পেপার করতে হবে। দিস আর দ্য প্রবলেমস। সো একটা নিবন্ধন থাকা দরকার আছে। কিন্তু সাইফদেরকে যেই নিয়মের অধীনে যেতে হচ্ছে সেটা হচ্ছে এরকম, 1/3 অফ দ্য ডিস্ট্রিক্টস, মানে 21টা জেলায় তাদের কমিটি থাকতে হবে, অফিস থাকতে হবে, একটা সেন্ট্রাল অফিস থাকতে হবে। 100টা থানা বা উপজেলায় তাদেরকে একই কমিটি অফিস থাকতে হবে, এবং প্রতিটা উপজেলা বা থানায় 200 করে ভোটার তাদেরকে সমর্থন করে, সেটার ডকুমেন্ট। তাতে 100 × 200 মানে 20,000। এটা দেখিয়ে তারপর তাদের নিবন্ধন নিতে হবে। এটার কোনো প্রয়োজন ছিল না, এবং যেহেতু আমরা সাজেস্ট করেছি, ওরা একটু অপেক্ষা করতে পারতেন, এবং এর মধ্যে এরাও প্রস্তুত হতো। এরা মাত্র কয়দিন হলো, এটা কি ওদের জন্য চাপ হচ্ছে না? ওদের জন্য কিন্তু সময় বাড়ানো হলো সম্ভবত, না? ওরা গিয়েছিল, গিয়ে জানালো যে এটা হয়নি। সো এগুলো আমি নির্বাচন কমিশনের টেন্ডেন্সি আমি দেখছি, সংস্কার কমিশন যা যা দিচ্ছে মোটা দাগে সব কিছুর বিরুদ্ধে দাঁড়ানো। মানে ঠিক আছে, এটা তারা করলেন। আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, যেমন ধরুন আমরা একটা নিয়ম করেছি, সেটা হলো কেউ পলাতক যদি থাকেন, তিনি পলাতক অবস্থায় নির্বাচন করতে পারবেন না। আপনি জেলে আসতে পারেন, জেলে থেকে নির্বাচন করেন, কিন্তু আপনি স্টেটকে না মেনে, বিচার বিভাগকে না মেনে যদি ফেরারি হন, আপনি নির্বাচন করার রাইট রাখেন না তো। আর আপনি সশরীরে এসে নমিনেশন পেপার সাবমিট করবেন। আমরা চেয়েছি আওয়ামী লীগের, এটা এখন না, ভবিষ্যতেরও কোনো ক্রিমিনাল যদি যাতে এসব করতে না পারে, ওনারা এগুলোর বিরুদ্ধেও কথা বলছেন। আমি অবাক হয়ে দেখলাম ওনারা সব কিছুই অপোজ করছেন। ওনাদেরকে ওভারসি করার জন্য আমরা একটা সংসদীয় কমিটির কথা বলছি। এখন কিন্তু একটা মন্ত্রণালয় করে, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ওনাদের অধীনে নির্বাচন করিস। আমরা বলছি একটা সর্বদলীয় কমিটি থাকবে সংসদ সদস্যদের, সেখানে তাদের কিছু ইস্যু ওভারসি করবে, তাদের ফান্ডিং, খরচ টরচ, এগুলো ওনাদের সমস্যা। আচ্ছা, মাঠের অবস্থা জানতে চাই, যে মাঠে আপনাদের কি অবস্থা বর্তমানে? আপনাদের তো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কি কোনো ধরনের যোগাযোগ বা জোটবদ্ধভাবে নির্বাচন করার কোনো চিন্তা ভাবনা কি করছে এনসিপি? না, এনসিপি আসলে এককভাবেই নির্বাচন করার পরিকল্পনা করছে, এবং মাঠের যে পরিস্থিতি, আসলে আমরা তো প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করেছি। সেখানে যারা আসলে পলিটিক্সটা করতে চায় বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে যুক্ত হয়েছিল, অনেকে পলিটিক্স আমাদের দলে আসেওনি। তো সেই জায়গা থেকে আমরা যখন এই দলটি গঠন করেছিলাম, পলিটিক্যাল জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় মুভ করেছি, এবং আপনি জানেন যে প্রায় 450 থানা কমিটি আমরা সেখানে দিয়েছি, এবং সেখানে সর্বনিম্ন 40 থেকে 400-500 অধিক আমরা কমিটি দিয়েছি। তো এখন ওই জায়গাগুলোতে আমরা মুভ করছি। আপনি জানেন যে আমাদের 2 মুখ্য সংগঠক আছেন, হাসনাত এবং সার্জিস। তো তারা হচ্ছে এলাকাগুলো ভাগ করে দিয়েছে। তো সেই এলাকা জোনগুলো ভাগ করার ভিত্তিতে আমরা জেলাগুলো, থানাগুলো, এগুলো সফরে যাচ্ছি, এবং আমাদের টিমগুলো যাচ্ছে। তো সেখানে যে কমিটিগুলো আছে, সেখান থেকে কিছুটা মানে যাচাই বাছাই করে কারা রাজনৈতিক দল করতে চায় এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা কীরকম, এই সব কিছু যাচাই বাছাই করে আমরা আস্তে আস্তে একটা প্রক্রিয়াগত দিকে যেয়ে আমরা তাদেরকে দলে যুক্ত করার চেষ্টা করছি। এবং এই প্রক্রিয়াতে আমরা মাঠের যে সমর্থন দেখতে পাচ্ছি বা আগ্রহ দেখতে পাচ্ছি, সেটা আসলে ব্যাপক। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের কিছু অঙ্গ সংগঠনও তৈরি হচ্ছে। আপনি জানেন যে আমাদের শ্রমিক উইং কিছুদিন আগে গঠিত হয়েছে। আজকে আমাদের জাতীয় যুব শক্তি, এটার অ্যানাউন্সমেন্ট এসছে, আপনি হয়তো দেখেছেন। তো সেই জায়গা থেকে আমাদের এই শুক্রবার আত্মপ্রকাশ হবে। আপনি কোন বিষয়গুলি দেখছেন আসলে? জাতীয় নাগরিক পার্টির কোন দায়িত্বটা আপনি দেখছেন? আমি জাতীয় নাগরিক কমিটিতে, মানে ফাইন্যান্স পার্টির, জাতীয় নাগরিক পার্টির ফাইন্যান্স সেক্টরটা বর্তমানে দেখছি। আর আমার বাড়ি যেহেতু সিরাজগঞ্জ, তো রাজশাহী বিভাগের কয়েকটা জেলা, এগুলো দেখাশোনা করছি। আপনি একটু বলবেন কি ফাইন্যান্স নিয়ে একটি আপনাদের সম্পর্কে প্রথমে কথা হয়েছিল, যে আপনার কিভাবে আপনাদের অর্থের উৎসগুলি আসছে, সে বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, জি, অবশ্যই। ফাইন্যান্সের আমাদের যে প্রথম যে দিকে যেভাবে আমাদের প্রক্রিয়াটা ছিল, সেটা হচ্ছে যে আমাদের যারা মেম্বার আছেন
তাদের মধ্যে যারা আসলে আমরা চাকরি বাকরি বা বিভিন্ন মানে প্রফেশনাল লাইফে আছে তাদের একটা মাসিক একটা চাঁদা বা একটা ফান্ড তারা রেজ করে দিত। আর হচ্ছে ক্রাউড ফান্ডিং এর কথা শুনেছিলাম আমরা। হ্যাঁ, না এটা হচ্ছে আমাদের প্রথমে এইভাবে আর কি আমাদের চলতো। তো এখন দল বড় হওয়ার সাথে সাথে আমাদের যেহেতু বিভিন্ন ভাই যেরকম বললো যে অন্তত এখন 21টি জেলাতে আমাদের অফিস থাকতে হবে এবং এই জায়গাগুলো মেনটেনেন্সের জন্য ধরেন আমরা আসলে চাচ্ছি না যে সেই এলাকার মানুষগুলোর উপরে প্রেশার দিতে। আমরা চাচ্ছি একটা এমন ফাইন্যান্স মডেল দাঁড় করাতে যেখানে কেন্দ্র থেকে আসলে দল কিভাবে চলবে সেটা যেন সিস্টেমটা ডেভেলপ করা যায় এবং আমি এই লক্ষ্যেই কাজ করছি। আমরা একটা ক্রাউড ফান্ডিং মডেল ডেভেলপ করছি যেখানে আসলে আমরা নতুন করে বাংলাদেশের রাজনীতিতে যেটা 53 বছরে কেউ করেনি এই স্বচ্ছতার একটা জবাবদিহিতার একটা ফাইন্যান্স মডেল যেখানে আমরা দাঁড় করাতে যাচ্ছি, যেখানে আমরা কারো থেকে টাকা নিলে সেটা কোন উৎসে ব্যয় হচ্ছে এবং সেটা স্বচ্ছতার জায়গা থেকে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করে সেখানে আয় ব্যয়ের হিসাব আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমি মনে করি যে যেহেতু এটি জনতার দল এবং এই দলটা আসলে পরিচালিত হবে আমি মনে করি জনতার ওই অংশীদারিত্বর জায়গা থেকে। একটা রিক্সাওয়ালাও যেন ফিল করে যে আমি যে 10 টাকা আমি এদেরকে দিলাম এই দলের সে একটা পার্ট এবং কেউ চাইলে 100 টাকা দিতে পারে, 1000 টাকা দিতে পারে। তো আমরা এই সামষ্টিক জায়গা থেকে যখন একটা ফান্ড আমাদের রেইজ হবে আমাদের কিন্তু সেক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতির চিন্তাও তখন মাথায় আসবে না যে আমার একটা বড় প্রোগ্রাম করতে হবে তাহলে আমি কোথায় টাকা নিব। আমাদের যে আগে আমরা দেখেছি যে সিস্টেমের জায়গা থেকে কোনো বড় ব্যবসায়ী বা বড় গ্রুপ দেখা যাচ্ছে যে 1000 কোটি টাকা অফার করছে, সেই দলটা কিন্তু তার থেকে নিচ্ছে বাধ্য হয়ে, নিয়ে তাকে কিন্তু একটা ব্যবসায়ী কি আপনাকে কখন টাকা দেয় সে একটা সুবিধা পেতে চায়। তো আমরা এই সুবিধা দেয়া নেওয়ার সম্পর্কে যেতে চাই না, আমরা সুবিধাটা দিতে চাই জনগণকে। জনগণ আমাদের দলকে চালাবে, আমরা জনগণের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ানটা দিচ্ছি তাদেরকে আমরা সার্ভ করব। সো এটা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের পরিকল্পনা এবং খুব শীঘ্রই একটি প্রেস ব্রিফিং করে পুরো ব্যাপারটা মানে আমি আসলে এটা লঞ্চ করব আমাদের যারা দলের প্রধান যারা আছেন তাদের সহকারে। তা আমার মনে হচ্ছে যে এটা বাংলাদেশে একটা খুব নতুন কিছু আসছে এবং পাবলিকও এটা খুব ভালোভাবে নিশ্চয়ই একটি উদাহরণ হবে। চমৎকার বিশ্লেষণ করলেন, ব্যাখ্যা দিলেন আপনি। একটু বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে এই পর্যায়ে। দর্শক একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত 21 রাতে। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সাইফ মুস্তাফিজ এবং রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান। বিরতিতে যাওয়ার আগে ফান্ডিং নিয়ে কথা হচ্ছিল। আপনি কি মনে করেন যে আসলে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও কি একই পন্থা অবলম্বন করা উচিত কিনা, বা বিশেষ করে স্বচ্ছতা আয় ব্যয়ের ক্ষেত্রে যেটি খুব জরুরি? আমি সাইফের এই ব্যাপারটাকে তারা যদি সাকসেসফুলি করতে পারে বাংলাদেশ একটা খুব চমৎকার এডিশন হবে। আমরা শেখ হাসিনা হওয়ার কথা বলছি না, আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থাও যদি চিন্তা করি, যে কোনো দল যখন রাজনীতি করবে সে ক্ষমতায় যেতে চাইবে, ব্যবসায়ীরা ট্রেড অফ করেন, খুব সোজাসাপটা কথা। উনি আপনাকে দেবেন, উনি আপনার কাছ থেকে কিছু চান, সন্দেহ নেই। ঠিক একইভাবে এই জন্য আমরা ওই প্রশ্নটা করছিলাম। আমি একটু এনসিপিকে একটু আগে সমালোচনা করে নেই, এই সমালোচনাটা তাদের প্রাপ্য এবং তারা এটা রেসপন্ড করছে। একটা পলিটিক্যাল পার্টি এমনই হওয়ার কথা। মানে ওদের অফিস যখন পার্টিও হয়নি, দুটো সংগঠনের অত্যন্ত এক্সপেন্সিভ জায়গায় দুটো অফিস, তাদের বিরাট একটা লঞ্চিং প্রোগ্রাম, তাদের একটা ইফতার পার্টি, এক্সট্রাভ্যাগেন্ট একটা ইফতার পার্টি হয়েছে। নিজেও আই ওয়াজ ইনভাইটেড অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। তো এরকম ইস্যুগুলোতে যখন প্রশ্ন আসতে শুরু করবেই, এবং বিশেষ করে যেটা এই যে নতুন বন্দোবস্ত শব্দটা সাইফ উচ্চারণ করলেন, এবং এটা তারা বলছেন, যখন তারা বলছে সেজন্য তাদেরকে আসলে কিছু কিছু জায়গায় পথ দেখাতে হবে। তারা নতুন হতে পারেন কিন্তু অপরাপর দলগুলোকে পথ দেখাতে হবে। তাদের বললে চলবে না বিএনপি তো আরও এত বড় কিছু করেছে, ও তো ওর কাছ থেকে এত টাকা নিয়েছে, এটা ওনাদের বললে চলবে না। একটা উদাহরণ দেই, আমি প্রায় একটা কথা বলি, আপনাকে আমি তুলনা করব আপনি আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল এবার নির্বাচনে হারলো দিল্লিতে, কেজরিওয়ালের সরকার কি অনেক বেশি খারাপ ছিল এই দ্বিতীয় দফায়? ওর চাইতে খারাপ পারফর্ম করে পরে আবার নির্বাচিত হয়েছে এরকম প্রচুর সরকার। আমি উদাহরণ দিই, মমতা ব্যানার্জি যখন সেকেন্ডবার নির্বাচিত হন তখন সারদা কেলেঙ্কারি হয়েছিল না? তার দলের লোকজন মানুষকে পথে বসিয়েছে করাপশনে, উনি জিতে গেলেন। তো কেজরিওয়াল কি করলেন? কেজরিওয়াল তার একটা বাড়িতে মার্বেল লাগিয়েছেন, ইটালিয়ান মার্বেল, তার বাড়িতে উনি খরচ করেছেন, পর্দা লাগিয়েছেন, ওটা নাকি অটোমেটেড, রিমোট দিয়ে এদিক সেদিক করা যায়, এবং এটা কোভিডের সময় করেছেন। খুব অল্প টাকা, 200-400 কোটি রুপি, ওই যে আবগারি শুল্ক, মডেল লাইসেন্স দিয়ে, এগুলো কোনো টাকা। কিন্তু কেজরিওয়ালের 12টা বেজে গেল। কারণ কি জানেন?
কেজরিওয়াল ঝাড়ু মার্কা নিয়ে বলেছে আমি দুর্নীতি দুঃশাসন ঝেঁটিয়ে বিদায় করব, আমাকে ভোট দেয়, অ্যান্ড হি প্রুভড ইট। ফলে জনগণ যখন দেখলো কেজরিওয়াল তার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার চাইতে কম হচ্ছে, ওকে কিন্তু ভোট দেয় নাই। অথচ কেজরিওয়াল এই দফায়ও যে সুশাসন দিয়েছে সেই সুশাসন ভারতের কোথাও ছিল না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি খোঁজখবর রাখতে বলে বলছি। কিন্তু দেখুন কেজরিওয়াল যে জিনিসটা তৈরি করছে কেজরিওয়ালকে কিন্তু ওইটার সাথে ম্যাচ করতে হবে। সো ওদেরকেও কিন্তু তাদের দেখানো স্বপ্নের সাথে ম্যাচ করতে হবে। এবং আমি মনে করি যদি আমরা এই কাজটা করতে পারি, চাপ তৈরি করে, ধরুন বিএনপি, আওয়ামী লীগ বা আর যে কোনো দল নির্বাচনটা যদি চলে, সে ফান্ডিংয়ের জন্য যদি শত কোটি হাজার কোটি টাকা নিতে থাকে, খুব স্বাভাবিকভাবেই আপনাকে ওকে বেনিফিট দিতে হবে। বেনিফিট দেওয়া মানে হচ্ছে আপনি এমন একটা কিছু করছেন যেটা বেস্ট ছিল না, একটা কন্ট্রাক্ট যেখানে একজন ওর চাইতে বেটার কন্ট্রাক্টর ছিল, কম টাকায় করার কথা ছিল, আপনি তাকে না দিয়ে একে দিচ্ছেন, ওর সাথে তো আপনার একটা হিডেন বার্গেইন ছিল। এই কাজগুলো দিনের শেষে সুশাসন নিশ্চিত করা, জনগণের বেনিফিট দেয়, প্রবলেম হয়। যদিও আমি এখানে একটু যোগ করতে চাই, গ্লোবালি এই ধরনের চর্চা আছে। আমেরিকাতে দেখবেন বিরাট ব্যবসায়ীরা ফান্ডিং করে, দুই পার্টিকেই ফান্ডিং করে, এগুলোর উদ্দেশ্য এরকম। কিন্তু ওখানে একটা ট্রান্সপারেন্সি আছে, আমি এই টাকা ওকে দিলাম, এত টাকা দিলাম। আমাদের এখানে এগুলো এত হিডেন, এগুলো ক্ষতিকর। সো এনসিপি যদি এটা করতে পারে, ধরুন ওদের একটা প্রোগ্রাম হচ্ছে, ওরা মানে অফ রেকর্ড কথা হচ্ছিল সাইফের সাথে, তারা যেভাবে এটা করতে চাইছেন আমি ইমপ্রেসড। তারা যদি সত্যিকার অর্থে জনগণের সামনে রিয়েল টাইম এটা দেখাতে পারেন, আমরা এই টাকা পেয়েছি, আমরা এইভাবে খরচ করেছি, এইভাবে ফান্ডিং হয়েছে, এটা বিএনপি বা অপরাপর দলের ওপরও চাপ তৈরি করবে, জনগণ কিন্তু কনসিয়াস হয়ে যাবে। আর যদি না হয় তাতে তারা সমর্থক হারাবে, তারা এনসিপির দিকে আসবে। এভাবেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে। ও ভালো করছে, এটা দেখে আরেকজন ভালো হবে, যদি ভালো না হয় এর দিকে জনগণ আসবে। এটি আসলে কাগজে কলমেই রয়ে গেছে, আরপিওতে আছে, কিন্তু আমরা দেখিনি কখনো কখনো কোনো আগের রাজনৈতিক দলগুলো এই কাজটি করেছে। উচিত সেই ক্ষেত্রে এনসিপি অবশ্যই এটি, আমি আপনাকে বলি, আরপিওতে থাকলে আছে, এবং এগুলো যদি চেক নাও করেন, পলিটিক্যাল প্রেশার বরং বেশি প্রেশার, পলিটিক্যাল প্রেশার বেশি প্রেশার। ধরুন নির্বাচন হচ্ছে, ওনারাও তো রাজনীতি করছে, ওনাদের কম্পিটিটর কিন্তু এখন বিএনপি, কম্পিটিটর, শত্রু বলছি না। আমরা এতদিন কিন্তু কি করতাম, আরেক পক্ষকে শত্রু মনে করতাম, ওটা না। তো উনি তো একই ভোটারের কাছে সবাই যাবে, এনসিপিও যাবে, এনসিপি দেখাবে এই যে দেখো ভাই আমি ট্রান্সপারেন্ট, আমি যেহেতু কোনো বড় লোকের টাকা নিচ্ছি না, আমার ক্ষমতা এসে তার স্বার্থ দেখা লাগবে না। রাইটলিও বলছে যে জনগণের কাছ থেকে আমি তোমার স্বার্থই দেখব। তো সুতরাং এগুলোতে বরং কাজ হবে। নির্বাচন কমিশন বা অন্যান্য প্রতিষ্ঠান যদি নাও দেখে, পলিটিক্যাল প্রেশার ওয়ার্কস, হতেই হবে, উপায় নেই। জি, এই বিষয়ে আজকে একজন উপদেষ্টা বলছিলেন যে নিজেকে সংস্কার না করলে আসলে রাজা বদল হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না। সেটাই, ডেফিনেটলি আমরা তো আসলে যে সংস্কারের আলাপগুলো তুলছি, এবং সেক্ষেত্রে তো আসলে আমরা নিজেদের সমালোচনাগুলো খুব ভালোভাবে গ্রহণ করি। আমাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যেটা আসে না কেন, ওগুলো আমরা অ্যাড্রেস করি, ওটা নিয়ে আমরা আলোচনা করি, এবং আমাদের দলের থেকে ঊর্ধ্বে কোনো ব্যক্তি আমাদের দলে নেই, সেটা একদম টপ টু বটম যে যেই কাজ করছে সেটা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, এবং সেখান থেকে আমরা শিক্ষা নিই এবং দ্রুত অ্যাড্রেস করে আমরা আসলে চেষ্টা করছি সেটা কীভাবে মিটিগেট করে এটা এমন একটা মডেল দাঁড় করানো এবং প্রয়োগের জায়গাটায় দৃশ্যমান করা যেটা জনগণকে সেই আস্থাটার জায়গাটা দিবে। তো আমরা মুখে মুখে সংস্কার 31 দফা 32 দফা অনেক দফাই দিতে পারি, কিন্তু আমরা যদি নিজেদের সংস্কার না করতে পারি, আমাদের নিজেদের দলের অন্তর্কন্দলে যদি 100-এর অধিক মানুষ মারা যায়, তাহলে আমরা দেশকে কী দিব? আমি যদি আমার দলকেই কন্ট্রোল না করতে পারি, একটা দেশকে কীভাবে শাসন করব? তো আমি এটাই মনে করি যে বাংলাদেশের মানুষ বিগত সময় সব রাজনৈতিক দলকেই কিন্তু মোটামুটি পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং সেই জায়গায় কিন্তু আমরা যারা জনগণের কাতারে আছি বা ছিলাম, সেখান থেকে কিন্তু আমরা বারবার হতাশই হয়েছি। আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো ইলেকশনের আগে বিভিন্ন বুলি দেয়, ভিশন 2021, 2041, বা এখন আরও অনেক রকম বুলি আসছে, 31 দফা 32 দফা। তো এই বলিগুলো আসলে ওই কাগজে কলমেই থেকে যায় বা চটকদার বিজ্ঞাপনে বা এরকম জায়গায় থেকে যায়, বাস্তবিক অর্থে জনগণ কিন্তু পায় না কিছুই। ওই ইলেকশনের আগে হয়তো বা 500 টাকা বা 1000 টাকা দিয়ে জনগণের কাছে দেওয়া হয়, ভোটটা কেনা হয়, এটুকুই। কিন্তু নাগরিক কিন্তু জনগণ নাগরিক তারা কিন্তু জানে না যে তাদের আসলে অধিকারগুলো কী কী, সেইটা কি একটা রাজনৈতিক দলের যে প্রতিনিধিকে সে নির্বাচিত করেছে সেটাকে সে পূরণ করছে কিনা। তো সেই জায়গাগুলো আমরা তাদের কাছে যেতে চাই, আমরা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে তাদের সাথে কিন্তু আমরা কথা বলছি, আপনাদের কেউ কোন কোন জায়গায় অধিকার আছে, আপনাদের চিকিৎসার অধিকার, আপনাদের খাদ্যবস্ত্র অধিকার, সেই অধিকারগুলো নিয়ে তাদেরকে সচেতন করা এবং তাদের যে অধিকারটা সেটা বুঝে নিতে হবে। এবং বুঝে নিতে হবে আমরা তো তাদেরকে সার্ভ করবো, আমরা তাদের সেবক। একটা প্রশাসন লেভেল থেকে শুরু করে ব্যুরোক্রেসি জায়গা থেকে সবাই তো আমরা এই জনগণের সেবক।
তো একটা রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমরা যদি এই সংস্কারের আলাপগুলো শুধু মুখে মুখে বলি, নিজেদের মধ্যে কোনো এই প্র্যাকটিসটা না করি, তাহলে তো আলটিমেটলি যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি সেটা কখনোই পূরণ হবে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বর্তমানে যেই বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে, আমরা যারা নতুন তরুণ যারা দল করেছি, তাদের মধ্যে সবার মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকা উচিত। এটা এমন না যে আগে যেরকম ছিল যে ভাই খুব যথার্থই বলেছেন যে দা কুড়াল সম্পর্ক, গুম করে ফেলছে, মেরে ফেলছে। আমার সাথে বিএনপির কম্পিটিশন হবে ভালো কাজের লড়াই দিয়ে। আমি কতটা ভালো কাজ করছি, সে কতটা ভালো কাজ করছে, তাহলে না দেশ বদলাবে। মানে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সহিংসতা আমরা পরিহার করতে চাই। আমি জাহেদ ভাইয়ের কাছে আসতে চাই। গতকাল আইন উপদেষ্টা বলেছিলেন যে নতুন সংবিধান প্রণয়ন করতে 2-3 বছর সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে কি সংস্কারের যে বিষয়টি আছে সেটিও কি ঝুলে যাবে, নাকি আসলে আরো সময় লাগতে পারে? সংবিধান সংস্কারের ক্ষেত্রে বলছি আমি। সংবিধান সংস্কার তো আসলে মানে আমি সংস্কারটা যদি এভাবে ভাগ করি, দুটো ভাগে ভাগ করা যায়। যেমন আমাদের কমিশনের কথাই বলছি, আমরা যত মানে পরামর্শ দিয়েছি, যত সুপারিশ করেছি, তাকে মোটা দাগে দুভাগে ভাগ করতে পারি। একটা অংশ আইন এবং ম্যানেজমেন্টের পরিবর্তন দিয়ে হয়ে যেতে পারে। ম্যানেজমেন্ট তো কোনো ব্যাপারই না, যে কোনো সময় হবে। আইনও এই সরকার, যেহেতু সংসদ নেই, সরকার অধ্যাদেশ জারি করতে পারে, সম্ভব। এই যে আমরা আইসিটির একবার সংশোধন করলো, এখন আবার অধ্যাদেশ, তারপরে এই যে সন্ত্রাস দমন আইন 2009 অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করলো, সম্ভব। এগুলো পরের পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে, কিন্তু সংবিধান তো পার্লামেন্ট ছাড়া হবে না। এখন ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন 2-3 বছর, এটা আসলে লিস্ট সময়, আরো বেশি লাগতে পারে। একটা দেশের যদি আসলে কি দাঁড়ায়, সংবিধান তো যদি নতুন সংবিধান লেখা হয়, একটা গণপরিষদ লাগবে। আচ্ছা, তারও আগে বলি, মানে নতুন সংবিধান লেখা ছাড়াও আসলে সংশোধনীর মাধ্যমেও সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা যায়। পঞ্চদশ সংশোধনী আমরা শুনছি আর কি, যে একটা সংশোধনী, পঞ্চদশ সংশোধনীতে আমাদের সংবিধানে 1/3 অফ দ্য আর্টিকেলসে চেঞ্জ করা হয়েছে। আমরা শুধু তত্ত্বাবধায়ক নিয়ে অনেক আলোচনা করি বলে আলাপ হয়। তো আপনি চাইলে একটা মানে অ্যামেন্ডমেন্ট দিয়ে এরকম প্রচুর জায়গায় পরিবর্তন করতে পারেন। কিন্তু নতুন করে যদি লিখতে হয়, এখন প্রচুর আলোচনা আছে সংবিধান লেখার জন্য একটা গণপরিষদের আলাপ আছে। তারপরে প্রথম আমি দেখেছি এনসিপি, তখনও তারা এনসিপি হন নাই, নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছিলেন, তারা গণপরিষদের কথা বলতেন। বিএনপি চেয়েছে পার্লামেন্টে যতটুকু তারা একমত হবেন সেটা তারা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করবেন। শেষে একটা জায়গা তিনি বলছেন, এবং আইন উপদেষ্টাও দেখলাম সেটা সমর্থন করেন, 70 সালে আমাদের যে মানে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল, সেটা হলো একাধারে ওটা গণপরিষদ এবং একটা রেগুলার পার্লামেন্ট। ব্যাপারটা কীরকম? ওই পার্লামেন্টের কিছু সেশন বসবে যেগুলো রাষ্ট্র পরিচালনা জনিত, আইন প্রণয়ন জনিত, এটা তখন চলবে তারা এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে সেটা অনুযায়ী। একই সাথে এটার রেগুলার সেশন কতগুলো তারা ঠিক করবেন, বসবেন, যেগুলো নতুন সংবিধান লেখা। তো সেটা একটা অপশন হতে পারে, তাতে দুটো কাজই একসাথে চললো। শেষে একটা নতুন সংবিধান তখন সেক্ষেত্রে 2-3 না 5 বছরই চাইলে সময় পাওয়া সম্ভব, কারণ ওই পার্লামেন্টে তো 5 বছর থাকবে। সেটা ইজ নট এ ব্যাড ডিল। গণপরিষদের মাধ্যমে কথা বলছেন আপনি, মানে ওই 70-এর মতো গণপরিষদ এবং সংসদ, মানে এখানে একটা ব্যাপার আছে, প্রত্যেকটা দল তার নিজস্ব হিসাবের ব্যাপার আছে। সো যদি এটা হয়, বিএনপির মধ্যে হয়তো একটু আনসার্টেনিটি আছে যে এক্সক্লুসিভ একটা গণপরিষদ হলে মানে সংসদ নির্বাচনটা পিছিয়ে যায় কিনা, তাদের আবার ক্ষমতায় আসায় সমস্যা হয় কিনা, এইসব নানান চিন্তা তাদের থাকতে পারে। কিন্তু 70 মে বি আ সলিউশন। এখানে তারাই প্রধানমন্ত্রী হবেন, তাদেরই সরকার হবে, তারাই সব পরিচালনা করবেন, আবার এখানে গণপরিষদ বিতর্কটাও চলবে। জি সাইফ, গণপরিষদ নিয়ে আপনাদের বক্তব্য জানতে চাই। হ্যাঁ জি, আমরা তো বলছি যে আসলে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই আসলে সংবিধানের পরিবর্তন চাই। আমরা এটা যদি আসলে এত কাটাছেড়া না করে নতুন করে একটা সংবিধান প্রণয়ন করা যায়, সেটাই আমার মনে হয় যে আরও বেটার হয়। কারণ এই সংবিধানের উপরে আমরা বলছি যে এটা আসলে মুজিবীয় সংবিধান, যে 4টি মূলধারার উপরে এই সংবিধানটি গঠিত হয়েছে। এই সংবিধান দিয়ে কিন্তু আমরা দেখেছি কতটা অনিয়ম করা সম্ভব। আমরা দেখেছি যে গত নির্বাচনগুলো কিভাবে আসলে ঘটেছে, এবং সর্বোপরি অনেক লুপহোল আসলে রয়ে গেছে এই জায়গাতে। তো এই জায়গা থেকে আমাদের যেটা দলীয় স্ট্যান্ড, সেটা আমরা এখনও এটাতে আমরা স্ট্যান্ডটা রাখছি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আসলে এইটার পরিবর্তনটা করা মানে আগে গণপরিষদ নির্বাচন মাধ্যমে পরিবর্তনের কথা বলছেন, পরিবর্তন বা নতুন করে আসলে আমরা আসলে চাচ্ছি। এখন বাকি রাজনৈতিক দল আগে গণপরিষদ, আমি রিসেন্টলি দেখলাম, আমি যতদূর মনে করি তোমরা 70-এর মতো চাইছে, মানে একই সাথেই মানে দুটো একই সাথেই একই সঙ্গে কথা বলা হয়েছিল, গণভোটের কথাও বলা হয়েছিল নাগরিক পার্টি থেকে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন গণভোটের মাধ্যমে করা যেতে পারে কি?
না, গণভোটের মাধ্যমে করা যেতে পারে বলে মনে হয় না, কিন্তু এখানে একটা জরুরি ব্যাপার আছে। কনস্টিটিউশন গণপরিষদ যদি হয় বা বোথ হয়, এরপর একটা গণভোটের প্রশ্ন থাকে, কারণ এটা এত জরুরি একটা ব্যাপার। ওখানে তো দিনের শেষে ইনডিরেক্ট রিপ্রেজেন্টেশন, ওখানে যতজনই সদস্য আসুক তারা মানুষের ইনডিরেক্টলি আসলেন। কনস্টিটিউশন শুধু পরিবর্তন না, মানে নতুন সংবিধানের প্রশ্ন না, কনস্টিটিউশনের কোনো অ্যামেন্ডমেন্টই, একটা আর্টিকেলের অ্যামেন্ডমেন্ট গণভোটে যাওয়া উচিত কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, ডিবেট আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে 2/3 মেজরিটি দিয়ে সেটা পাস হতে হবে, এবং আমি মনে করি এটা ওই একটা অ্যামেন্ডমেন্টও গণভোটে যাওয়া উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ফলে নতুন কনস্টিটিউশনের ক্ষেত্রে তো গণভোটে যাওয়া উচিতই হবে, গণপরিষদ সেটা পাস করার পরও গণভোট হওয়া উচিত হবে। আচ্ছা, আমি আবার পেছনে আসতে চাই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের বিষয়ে আসলে বিচার প্রক্রিয়াটা কেমন হবে বলে মনে হয়, বা কেমন হওয়া উচিত? আমাদের বিচার প্রক্রিয়া নিয়ে অলরেডি দুটো মেজর প্রশ্ন আসছে। একটা ছোট প্রশ্নটা আগে বলি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড থাকা। জাতিসংঘ তার রিপোর্টে বলছে জাতিসংঘ এবং ইউরোপ বা পশ্চিমা স্ট্যান্ডার্ড এখন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, আমাদের মৃত্যুদণ্ড আছে। এটা ছোট ব্যাপার, আমরা দেখাতে পারবো, দেখো অনেক আছে, এমনকি আমেরিকারও কিছু কিছু স্টেটে মৃত্যুদণ্ড আছে। কিন্তু আমরা একটা জিনিস করছি যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে এখন বিচার হিসাবেই তারা দেখতে প্রস্তুত নন, সেটা হচ্ছে আমরা ইন অ্যাবসেন্সিয়া বিচার করছি। আমাদের অপরাধীকে আমাদের হাতের মধ্যে নেই, ফলে কিন্তু আমরা তাকে বিচার করছি। যেমন আমরা কেন শেখ হাসিনাকে বিচার করতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে গেলাম না, কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কারো অ্যাবসেন্সে বিচার হবে না। এখন বিপদটা কোন জায়গায়, শেখ হাসিনা যদি অ্যাবসেন্ট থাকেন তিনি কিন্তু তার কোনো লয়ার দিতে পারবেন না। মানে একজন, আমরা অনেকে হয়তো জানি না যে নিয়মটা এরকম, কোনো একজন মানুষ একটা কোর্টের অথরিটি এবং জুরিসডিকশন আগে মানতে হবে। সো আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনি আসবেন, মানে আপনি আমার কোর্টকে মেনেছেন, তারপর আমি আপনাকে আপনার পক্ষে ফাইট করার জন্য, যদি আমাদের আইসিটিতে লয়ারের ক্ষেত্রে দুর্দান্ত সব সংশোধনী আনা হয়েছে, আপনি যে কোনো বিদেশি লয়ার এনে এখানে দিতে পারবেন, এবং এই বিচারটাকে স্বচ্ছ করার জন্য আপনি রেকর্ড করবেন, এমনকি লাইভ করার অপশন রাখা আছে। সো ইটস দ্যাট ট্রান্সপারেন্ট, ঠিক আছে। কিন্তু উনি তো আসেননি। এখন কি দাঁড়াবে, যখন এটা হবে না সরকার একজন লয়ার দেবেন, এখন এই প্রশ্নগুলো উঠবে যে তার এই মামলাগুলো কি ঠিকঠাক মতো কন্টেস্টেড হলো, তো স্বাক্ষর ব্যাপার আছে, সবই আনেন, কিন্তু একটা মানুষ যখন নিজে তার লয়ার দিয়ে কন্টেস্ট করছে না, এই বিচারিক প্রক্রিয়া আপনি যতই স্বচ্ছ রাখার চেষ্টা করুন প্রশ্ন উঠবে। আমি একটু যোগ করি, জাতিসংঘকে আমরা রিলাই করতে পারি, কারণ জাতিসংঘ শেখ হাসিনা এবং তার দলের ডিজাস্টার করে দিয়েছে, তাই না? যে তিনি এবং তার দল কিভাবে এই মানবাধিকার, মানে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত। তিনি শেখ হাসিনা সম্পর্কে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে তার সিদ্ধান্তে, তার পরিকল্পনায়, তার সুপারভিশনে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু সেই জাতিসংঘও কিন্তু এই ইন অ্যাবসেন্সিয়া বিচারটাকে আসলে সেই অর্থে বিচার মনে করে না। তার হাতে প্রচুর ডকুমেন্টস আছে, উইটনেস আছে, যেগুলো দিয়ে শেখ হাসিনা বিচার করা যাবে। বলেছে যদি এই দুটো জিনিস বাংলাদেশ সংশোধন করে, একটা হচ্ছে মৃত্যুদণ্ড বাতিল করে, আর যদি এই ইন অ্যাবসেন্সিয়া বিচার। সো আমি মনে করি বিচারে একটা মেজর প্রশ্ন উঠবেই। জি, মানে আমার জানতে চান যে সুষ্ঠু এবং স্বচ্ছতা রাখার ক্ষেত্রে কি করা, আর কিছু আমি মনে করি না। আমরা সব রাখার চেষ্টা করছি, যে কেউ যেতে পারে, যে কেউ অবজার্ভ করতে পারে, যে কেউ আসতে পারে, কিন্তু অনুপস্থিতিতে বিচারটা দিনের শেষে গ্লোবালি খুব ভালো কিছু নেবে না। অন্তত এই পর্যায়ে এসে অন্তত একটা কাজ যেন আমরা না করি। আমি চিফ প্রসিকিউটরকে একবার বলতে শুনেছিলাম, এটা উনি অন রেকর্ড বলেছেন, যে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়ে যাবে। মানে শেখ হাসিনার রায় দেওয়া নিয়ে একটা চাপ আছে, অন্তত এইটুকু আমরা যেন না করি, চাপ খুব দ্রুত করার কারণে খুব দ্রুত আধা খেঁচড়া কিছু একটা যেন করে না ফেলি। এটা নিয়ে সারা পৃথিবীর মনোযোগ আছে, তারা এগুলো সারা পৃথিবীতে দেখানোর চেষ্টা করবে, অন্তত এটা যাতে না হয়। আমরা বিচারটা ভিজিবল হচ্ছে সেটা দেখতে চাই, বিচারটা সিস্টেম্যাটিকলি যাতে চলে। কারণ বিশেষ করে যে অপরাধগুলোতে, যেগুলোতে শেখ হাসিনাকে অ্যাকিউজ করেছে, সেগুলোতে মৃত্যুদণ্ড আছে, সো এগুলোর বিচার অনেক মিটিকুলাসলি করা দরকার। জি, সাইফ, একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে এই বিচার প্রক্রিয়াটাকে কি দেখতে চান? আওয়ামী লীগ দল হিসেবে এবং যারা নেতাকর্মী আছে তাদের বিচারটাকে আপনি কি হিসেবে দেখতে চান? আসলে দেখেন, যে প্রক্রিয়াগত দিক সেটিকে তো আসলে অনেক আলাপ আলোচনা করা যেতেই পারে, তবে 5 আগস্টের পরে মানে আওয়ামী লীগের কিন্তু এক প্রকার বিচার জনগণ করে দিয়েছে। আপনি দেওয়ালে দেওয়ালে দেখতে পাবেন সেই বিচারিক জায়গাগুলো কিন্তু জনগণ একরকম রায় দিয়ে দিয়েছে অলরেডি হাসিনার বিরুদ্ধে, হাসিনার যারা দোসররা আছে তাদের বিরুদ্ধে, তো সেই জায়গা দিয়ে দিয়েছে। তো এখন প্রক্রিয়াগত দিকে কিছু লুপহোল তো রয়েই গেছে।
আসলে ওনাকে যদি উপস্থিত না করা যায় সেক্ষেত্রে প্রক্রিয়াগত জায়গায় ইন্টারন্যাশনাল মানের আসলে সে জায়গাটা হবে কিনা সেটা নিয়েও কিছু প্রশ্নের জায়গা রয়ে গেছে। তবে আমি আশা করব যে বর্তমানে যে গভর্নমেন্ট আছে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা যেন করে সেই প্রক্রিয়াগত দিকে এবং কোনো ত্রুটি যেন না রাখে এবং যতটা সময় দরকার যেন আন্তর্জাতিক মহলে সেটা গ্রহণযোগ্য হয় এবং সব ক্ষেত্রে যেন একটা গ্রহণযোগ্যতা পায়, সেই জায়গাগুলোতে আমাদের জায়গা থেকে আমাদের দেশ থেকেও যেন সেই জায়গাগুলো তারা রক্ষা করতে পারে। এবং আমার মনে হয় যে সেক্ষেত্রে তাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে। ভাই যেটা বললো যে তাদের কাছে যে এভিডেন্সগুলো আছে সেটা আসলে যথেষ্ট তাকে ওই বিচারিক প্রক্রিয়াতে অ্যাকুয়েজ করার জন্য। তো সেটা আমার মনে হয় যে দ্রুতই আস্তে আস্তে এটা জিনিসটা প্রক্রিয়াগত দিকে যাবে এবং দ্রুত একটা আমরা রেজাল্ট পাবো। তবে আমার কথা হচ্ছে যে এই যে ঘোষণাটা আসলো এটা আমাদের জন্য খুব জরুরি ছিল এবং আমরা তো প্রথম থেকেই আসলে ব্যাপারটা চাচ্ছিলাম সরকার আসলে কেন এটা তো মানে কালক্ষেপণ করলো এবং এই ব্যাপারগুলোতে আসলে নীতি নৈতিকতার জায়গা বা সিস্টেমের আমরা আসলে কেয়ার করি না এই জন্যই, কারণ আওয়ামী লীগের ক্ষেত্রে আসলে কোনো নিয়ম কানুন কোনো কিছুই আমরা মানতে চাই না। কারণ এই মানুষগুলা আমাদেরকে যেভাবে নিষ্পেষিত করেছে, আমাদেরকে যেভাবে শোষণ করেছে এবং যত গুম খুন, আপনারা জানেন যে 2009 সালের সেই বিডিআর বিদ্রোহ, পিলখানার হত্যাকাণ্ড কীভাবে ঘটলো, কতগুলো চৌকস সেনা কর্মকর্তাকে তারা মেরে ফেললো, 2013-তে শাপলা হত্যাকাণ্ড, এরপর 2021-এ মোদি বিরোধী আন্দোলন এবং এর মাঝে অনেক বিএনপির নেতাকর্মীকে মেরে ফেলেছে, গুম করেছে। মানে বিপক্ষ মতের যে কাউকে কিন্তু তারা মানে আমরা স্টুডেন্টরা যারা আমরা ফেসবুকে লিখালেখি করতাম আমাদেরকে আইসিটি অ্যাক্টে তুলে নিয়ে যেত। তো এই যে এত বছরের মানে আসলে কষ্ট, এত বছরের এত মানুষের কান্না, তো এই জায়গাগুলো তো আসলে আমি কোনো নিয়ম কানুন দিয়ে আসলে দেখতে চাই না। মানে জনতার রায় তো জনতা একবার দিয়ে দিয়েছে, আইনগত যে কিছু জটিলতা ছিল সেটা যেন দ্রুত এটা সমাধান হয়ে একটি রায় চলে আসে সেটা আমরা চাই। তবে কোনো লুপহোল যেন না থাকে, যেন পরবর্তীতে সে কোনো ভিকটিম কার্ড বা ভিকটিম রোল প্লে না করতে পারে, সেটা আমাদের তরুণ সমাজের থেকে একটা চাওয়া থাকবে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জাহিদ ভাইকে দিয়ে শেষ করতে চাই যে আসলে সংক্ষেপে বলবেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা নির্বাচন করতে না পারা, তারা কি কারো ছায়াতলে চলে যেতে পারে বলে মনে হয়? আমরা মাঝে মাঝে শুনি যে কারো এর ছায়াতলে ওর ছায়াতলে আসলে হতে পারে। তার আগে একটা জরুরি কথা বলি, বিচার সুষ্ঠু কেন হওয়া দরকার। 71-এর মানবতা বিরোধী অপরাধের যে বিচার আওয়ামী লীগ করেছে এর মধ্যে অসংখ্য প্রসিডিউরাল ফল্ট ছিল, সত্যিকার অর্থেই ছিল। রীতিমতো সাক্ষীকে গুম করে নিয়ে যাওয়ার ইতিহাসও আছে। বিপদ কি হয় জানেন, এই বিচারটা যেহেতু প্রসিডিউরালি ঠিক ছিল না, এখন বলার চেষ্টা করা হচ্ছে এরা কেউ অপরাধী ছিলেন না। ইজ ইট ট্রু? 71-এর মানবতা বিরোধী অপরাধ হয় নাই? এদের যাদের বিচারের জন্য নেওয়া হয়েছিল তাদের অনেকে ইনভলভ ছিলেন না? ছিল। কিন্তু ওই যে প্রসেস যেহেতু সমস্যা হয়েছে, এখন কিন্তু তাদের কাছে এটা বলার মতো একটা শক্তি তৈরি হচ্ছে। সো বিচারটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায়। শেখ হাসিনা, আমি একটু বলেই রাখতে চাই, ইনডিসক্রিমিনেটলি সবার নামে আপনি খুনের মামলা দিয়ে রাখছেন। এদের অন্যান্য মারাত্মক সব অপরাধ আছে, ওগুলো না করে যখন এগুলো করবেন, এই প্রসেসে ভুলের কারণে ইতিহাস তো একদিনে শেষ হয় না। আমরা আজকে মনে করছি আমরা আজকে যা বলবো তাই হবে, এগুলো প্রত্যেকটা ইতিহাসে লেখা আছে। আওয়ামী লীগ একদিন করেছিল না, সে মনে করেছিল সব জিতে গেছে। নো। সো আমাদের এই জায়গায় খুব মনোযোগী হতে হবে, পপুলিজমের বাইরে যেতে হবে, এটা খুব জরুরি। আর আওয়ামী লীগ সম্পর্কে যেটা বললেন, দ্যাটস এ হাই প্রবাবিলিটি, কারণ আমাদের সোসাইটির শুরুতে একটা কথা বলছিল যে ওদের ভোট চায় না, ঠিক আছে, কিন্তু আমাদের আবার আমার হিসাব যদি বলে অন্তত 20% মানুষ এখনও আওয়ামী লীগ সমর্থন করে। এই মানুষগুলোকে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে অ্যাকোমোডেট করতে হবে। আমি ক্রিমিনাল আওয়ামী লীগারদের কথা বলছি না, ভোট দেয় সমর্থক এরকম, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি না আওয়ামী লীগকে এখনও ভোট দিতে চায় বা সমর্থন করে, এটা আমার কাছে খুবই মর্মান্তিক লাগে। এই যে 20% মানুষ এত কিছু 15 বছর ধরে হলো এবং শেষের 2 মাসে যা হলো, জুলাই আগস্টে 2 মাসও না, 36 দিন আমরা এভাবে বলছি। তো এই ঘটনাগুলো পরও যদি দেয় তো আমি খেয়াল করলাম যে আমাদের আইন উপদেষ্টা রিসেন্টলি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলছেন। আমরা বেশ কিছু বিচার, সবচেয়ে ক্রিমিনালদের বিচার টপ এবং বিভিন্ন জায়গায়, সাথে বাকিদের সাথে একটা রিকনসিলিয়েশন করা, তারা যাতে অন্যান্য সবার সাথে আসতে পারে। আর আওয়ামী লীগও তার জায়গা থেকে কিছু না কিছু কৌশল করার তো চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢোকার চেষ্টা করবে। জি, আজকে শেষ করতে হচ্ছে আমাদেরকে এখানে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21-এর সঙ্গে থাকুন।